where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি প্রিয় ছাত্রছাত্রী সকলে খুব ভালো আছো। করোনা পরিস্থিতির জন্য স্কুলে পঠন পাঠন বন্ধ আছে, কিন্তু আমাদের মালদা জেলা প্রশাসন এখনও অনলাইন ক্লাসের ব্যবস্থা করে গেছে, চলছে। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে। আমি জাকির হোসেন, মালদা রেল স্কুলের টিচার। তো আজকে আমি সেমিকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর ডিভাইস এটা নিয়ে কিছু আলোচনা করছি। আমরা জানি তড়িৎ পরিবাহিতার ভিত্তিতে পদার্থগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিবাহী, ইংরেজি নাম কন্ডাক্টর বলা হয়। 2 নম্বর অর্ধপরিবাহী, 3 নম্বর হচ্ছে অতিপরিবাহী। আর একটা 4 নম্বর হচ্ছে অন্তরক। পরিবাহী কন্ডাক্টর, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, অতিপরিবাহী হচ্ছে সুপার কন্ডাক্টর, আর অন্তরক হচ্ছে ইনসুলেটর। পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হয়, এটা আমরা জানি। এরা ভালো তড়িৎ পরিবহন করতে পারে, এবং এখানে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন। ধাতুগুলি তড়িৎ পরিবহন করে, সমস্ত ধাতুই তড়িৎ পরিবহন করে, অর্থাৎ ধাতুগুলি হচ্ছে পরিবাহী। আর অধাতুর মধ্যে গ্রাফাইট হচ্ছে পরিবাহী। তো এখানে মুক্ত ইলেকট্রন, অর্থাৎ আধানবাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। এবং এদের যদি ভিআই গ্রাফ আঁকি, ভোল্টেজ ভার্সাস কারেন্ট, তো এরকম হবে। কারণ আমরা জানি ভি প্রপোর্শনাল টু আই, এটা এদিকেও আঁকতে পারি, ভি প্রপোর্শনাল টু আই। ভিআই গ্রাফটা এরকম হবে। আর অর্ধপরিবাহী যে আছে, এরা কিন্তু খুব ভালো পরিবাহী নয়, এবং এরা অন্তরক নয়। এদের পরিবহন ক্ষমতা আছে কিন্তু খুব কম, এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে শুধু মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, এখানে দুরকম বাহক আছে তড়িৎ পরিবহনের জন্য। একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। এই দুটো আধান বাহক আছে এখানে, ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার দুরকম। আর অতিপরিবাহী হচ্ছে কি, যে এদের রোধ নেই বললেই চলে, এরা খুব বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে, খুব নিম্ন তাপমাত্রায় কিছু কিছু ধাতু এই আচরণটা করে। অন্তরক, এদের মধ্যে মুক্ত ইলেকট্রন নেই, কিন্তু এরা তড়িৎ পরিবহনও করে না, এবং কোনো অবস্থাতে এদের পরিবাহী হিসেবে বা অর্ধপরিবাহী হিসেবে ব্যবহার করা যায় না। তো এখন অর্ধপরিবাহীর গ্রাফটা কিন্তু এরকম হবে না, স্ট্রেট লাইন হবে না, কারণ এটা ওহমের সূত্র মান্য করে। পরিবাহীগুলি ওহমের সূত্র মান্য করে বলে ভি প্রপোর্শনাল টু আই লিখেছি, বা ভি ইকুয়াল টু আইআর। কিন্তু অর্ধপরিবাহীগুলা ওহমের সূত্র মেনে চলে না, ফলে এটা হচ্ছে নন লিনিয়ার কার্ভ হবে, এরকম হতে পারে, এরকম। এখানে দেখা যাচ্ছে ভি আর আই প্রপোর্শনাল টু 9, এটা অর্ধপরিবাহী। তো আমরা আজকের বিষয় হচ্ছে অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীটা আলোচনা করব। তো সেমিকন্ডাক্টর আলোচনা করতে গেলে আমাদের ব্যান্ড থিওরি জানতে হবে, পটিতত্ত্ব। পটিগুলো কি?
আমরা জানি যে হাইড্রোজেনের যে এনার্জি লেভেলগুলো আছে, এটা যদি আমরা এন বলি হাইড্রোজেনের ক্ষেত্রে, আর এদিকটা যদি ই বলি ই, তো আমরা জানি ই ইকুয়াল টু এনএইচ নিউ, এরকম হবে। তো এটা এনএইচ নিউ নয়, একটু অন্যরকম হবে, -13.6 ইভি বাই এন স্কোয়ার, এরকম হবে হাইড্রোজেন উত্তেজিত স্তরের। তো এনার্জি লেভেলগুলো যদি দেখি আমরা এরকম হতে পারে, আমি সঠিক আঁকছি এরকম। তো অনেকগুলো যদি লেভেল মানে অনেকগুলো হাইড্রোজেন লেভেল থাকে, তো এরা কি হয় তখন অনেকটা কন্টিনিউয়াসের মতো মনে হবে, অনেকগুলো লেভেল থাকে। এটা অনেক বড় তত্ত্ব আছে, সেই তত্ত্বটাতে আমি যাচ্ছি না। তো এক একটা এটা ডিসক্রিট আছে, এটা এনার্জি লেভেল, এটা এনার্জি লেভেল, এটা এনার্জি লেভেল, এটা এনার্জি লেভেল। কিন্তু অনেকগুলো অ্যাটম থাকে যদি কোনো পদার্থের মধ্যে, এই এনার্জি লেভেলগুলো তখন ডিসক্রিট হবে না। এগুলো যেমন এই লেভেলটা এরকম অনেকগুলো হবে। তো এখান থেকে এটা একটা পটি বলছি তখন আমি, এরকম পটি হয়ে গেল একটা কন্টিনিউয়াস ব্যান্ড, এরকম একটা পটি হয়ে গেল, এটাকে বলছি পটি তত্ত্ব। পটিগুলো কেমন, ধরে এটা নিম্ন স্তর পটি যদি বলা হয়, তো এটাকে বলা হচ্ছে নিম্ন শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর এটা। আর এরপরে আরেকটা লেভেল আমরা যদি দেখি পটি, এটাকে যোজক পটি বা যোজক শক্তি স্তর বলা হয়। যোজক পটি বা যোজ্যতা পটি, যোজ্যতা পটি, ভ্যালেন্স ব্যান্ড বলা হয়। আর উপরে আরেকটা পটি পাচ্ছি আমরা এরকম, এটা হচ্ছে পরিবহন পটি, কন্ডাকশন ব্যান্ড, পরিবহন পটি, কন্ডাকশন ব্যান্ড। তাহলে তিনটা যদি আমরা ব্যান্ড আঁকি, একটা নিম্ন শক্তি স্তর, একটা যোজ্যতা স্তর, মানে যোজক ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে থাকে তারা হচ্ছে যোজ্যতা পটি, আর এটা পরিবহন পটি। তাহলে সব থেকে শক্তি কার কম, এর তারপরে বেশি শক্তি, তারপরে শক্তি বেশি। তো ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, এগুলো কিন্তু ফিল্ড থাকে, সব পরিপূর্ণ থাকে। যোজ্যতা পটি পরিপূর্ণ, কিন্তু পরিবহন পটিটা পরিপূর্ণ নয়, সব পদার্থের এটা পরিপূর্ণ থাকে না। তো আর এই যে শক্তির এই দুটো পটির মধ্যে যে ফাঁকাটা, ব্যবধান, যেটা গ্যাপ, এটাকে এনার্জি গ্যাপ বলা হয়, ইজি, বা পটি ব্যবধান, এটাকে পটি ব্যবধান বলা হয়। এটাও পটি ব্যবধান, যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে যে ব্যবধান, এটা এনার্জি গ্যাপ বলা হচ্ছে, বা পটি ব্যবধান বলা হচ্ছে, এই পটি ব্যবধান। তো যোজ্যতা পটির কোনো ইলেকট্রন যদি পটি ব্যবধানের মতো শক্তি পায়, তাহলে উত্তেজিত হয়ে ও কী করবে, পরিবহন পটিতে চলে যাবে। তাহলে যোজ্যতা পটির ইলেকট্রন যখন পরিবহন পটিতে চলে যাবে, তো এখানে কি হবে, একটা গ্যাপ তৈরি হবে। তো এখানকার একটা ইলেকট্রন যদি এখানে ট্রান্সফার হয়, তো এখানে একটা গর্ত মনে হচ্ছে যেন তৈরি হচ্ছে, তো এটা হোল বলে, ইলেকট্রন গর্ত। একটা ইলেকট্রন যখন এখান থেকে এখানে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন গর্ত তৈরি হচ্ছে এখানে, আর এখানে একটা ইলেকট্রন বাড়তি হয়ে যাচ্ছে পরিবহন পটিতে। আর যখনই সেই ইলেকট্রনটা পরিবহন পটিতে চলে যাচ্ছে, তখন ও তড়িৎ পরিবহন করতে পারছে, তখন ও মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করে। কিন্তু এই হোলগুলো আবার এখানেও হোল থাকতে পারে। কিন্তু একটা ইলেকট্রন যদি আবার কোনো কারণে নিম্ন শক্তি স্তরে ট্রানজিশন হয়, তখন একটা হোলের মধ্যে পড়ে যায়। একটা ইলেকট্রন আর একটা হোল যখন কম্বাইন হয়ে যায়, তখন তারা ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গিয়ে শক্তি বিকিরণ করে, এইচ নিউ পরিমাণ শক্তি তখন ওরা বিকিরণ করবে। আর ইলেকট্রন হোল পেয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, তখন না ইলেকট্রন থাকছে না হোল থাকছে, নিউট্রাল হয়ে যাবে তখন। তো এই হচ্ছে পরিবহন পটি, যোজ্যতা পটি আর নিম্ন শক্তি স্তর। এই তিনটা শক্তি স্তর যদি আমরা আঁকি, তো এটা সংক্ষেপে ব্যান্ড থিওরি। এরকম ব্যান্ড থিওরি অনেক বড় ব্যাপার আছে, কনডেন্স ম্যাটার ফিজিক্স পড়লে ওটা বোঝা যাবে।
তো আমরা এই পরিবহন পটি, যোজ্যতা পটি, নিম্ন শক্তি স্তর এগুলোর ভিত্তিতে পদার্থগুলিকে শ্রেণী বিভাগ করব। অন্তরকের মধ্যে কি হচ্ছে, অন্তরকের মধ্যে যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে ব্যবধানটা অনেক বেশি। এত বেশি ব্যবধান যে পরিবহন পটিটা এমটি ফাঁকা থাকছে, কিন্তু যোজ্যতা পটিটা ফিল থাকছে। কিন্তু এমন কোনো আমাদের মানে ব্যবস্থা নেই যে এখানকার ইলেকট্রনগুলোকে শক্তি, এত পরিমাণ শক্তি দিতে পারি যাতে ওরা পরিবহন পটিতে যায়। অর্থাৎ কোনোভাবেই অন্তরকের ক্ষেত্রে যোজ্যতা পটির ইলেকট্রনগুলোকে পরিবহন পটিতে উন্নীত করা যায় না। অন্তরকের ক্ষেত্রে পটি ব্যবধান খুব বেশি হওয়ার জন্য আমাদের এমন কোনো উপায় জানা নেই পদার্থবিদ্যায় যে যোজ্যতা পটি ইলেকট্রনগুলোকে সেই পরিমাণ শক্তি দিলে তারা পরিবহন পটিতে উন্নীত হয়। অর্থাৎ অন্তরকের মধ্যে কোনো ইলেকট্রনকে আমরা পরিবহন পটিতে উন্নীত করতে পারি না, ফলে অন্তরক কখনোই তড়িৎ পরিবহন করে না। তাহলে অন্তরকের ভিতরে যেটা আমরা জানতে পারলাম যে পরিবহন পটি আর যোজ্যতা পটির মধ্যে পটি ব্যবধানটা অনেক বেশি। এই বেশি ব্যবধানের জন্য তারা তড়িৎ পরিবহন করে না। আর আমরা জানি ইলেকট্রন যখন পরিবহন পটিতে থাকে তখনই তারা তড়িৎ পরিবহন করে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই ইজি যে আছে, এনার্জি গ্যাপটা খুব কম আছে। আমাদের এমন কোনো উপায় জানা আছে যে এখানকার ইলেকট্রনগুলোকে শক্তি দিলে তারা এই পরিবহন পটিতে উন্নীত হতে পারে। আর যত বেশি আমরা ইলেকট্রন বেশি পরিবহন পটিতে নিয়ে আসতে পারবো তত বেশি সে পরিবাহী হয়। তাহলে অর্ধপরিবাহী পরিবহন ক্ষমতা কিছুটা হলেও বাড়ানো যাবে। এমনি সাধারণ তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে, ইলেকট্রনগুলোর শক্তি বেড়ে যায়। তো কিছু কিছু ইলেকট্রন তখন পরিবহন পটিতে উন্নীত হয় তাপমাত্রা বাড়লে। এই কারণে অর্ধপরিবাহীর রোধ কমে যায়। উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে, কারণ উষ্ণতা বাড়লে এখানকার ইলেকট্রনগুলো পরিবহন পটিতে বেশি উন্নীত হয়। আর যত পরিবহন পটিতে যাবে ইলেকট্রন, যত বেশি যাবে তত তার পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ তার রোধ কমে। অর্থাৎ তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে যায়। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে উল্টো হয়, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়। কারণ পরিবাহীর ক্ষেত্রে এটা যদি পরিবাহী হয়, এখানে পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো। আর তোমরা জানো যে মুক্ত ইলেকট্রনগুলো ইলেকট্রন গ্যাসের মতো আচরণ করে। ইলেকট্রন গ্যাসের মতো যদি আচরণ করে তাহলে তাপমাত্রা বাড়লে ওদের থার্মাল এনার্জিটা বেড়ে যাচ্ছে এবং তত তারা কি হচ্ছে, ধাক্কা বেশি পরিমাণে হবে। অর্থাৎ মিন ফ্রি পাথ যেটা আছে, মুক্ত পথ, সে মুক্ত পথের গড় দৈর্ঘ্য কমে যাবে, ফলে ড্রিফট ভেলোসিটি কমে যাবে। ড্রিফট ভেলোসিটি যদি কমে যায় তাহলে আমরা জানি I = NE/AV, যেখানে ভি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তো ভি বাড়লে আই বেড়ে যাচ্ছে, রোধ তখন কমে যাচ্ছে। তো এখন কি হচ্ছে, উষ্ণতা বাড়লে মিন ফ্রি পাথ কমে যায়। মিন ফ্রি পাথ ধাক্কা বেশি হয়, সংঘর্ষ বেশি হয়, কলিশন বেশি হওয়ার জন্য তারা বারবার ড্রিফট হতে পারে না। ড্রিফট না হওয়ার জন্য তাদের ভেলোসিটিটা কমে যায়, ফলে প্রবাহ মাত্রাও কমে যায়। উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে আর অর্ধপরিবাহীর রোধ কম। এবার পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, পরিবাহীর ক্ষেত্রে এমন হয় যে পরিবহন পটি আর যোজ্যতা পটি ওভারল্যাপ করে। ওভারল্যাপের বাংলা হচ্ছে সমাপতন বা সমাপতিত হয়। পরিবহন পটি আর যোজ্যতা পটি যদি ওভারল্যাপ করে, মনে করে এটা পরিবহন পটি আর আবার এরই সঙ্গে ওভারল্যাপিং হয়ে যোজ্যতা পটি আছে, তাহলে যা যোজ্যতা পটি সেটাই পরিবহন পটি। অর্থাৎ যোজ্যতা পটির সমস্ত ইলেকট্রনগুলোই যেন পরিবহন পটিতে আছে। অর্থাৎ এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা সবসময় বেশি, ফলে এরা প্রচুর পরিমাণে তড়িৎ পরিবহন করে। ফলে এদের কখনোই বাইরের থেকে শক্তি দিয়ে মানে পরিবহন পটিতে ইলেকট্রনকে রূপান্তরিত করার, উন্নীত করার কোনো দরকার নেই। আমরা জাস্ট ভোল্টেজ দিলেই, অর্থাৎ বিভব পার্থক্য সৃষ্টি করলে পরিবহন হয় তখন। অর্থাৎ বিভব পার্থক্য বা তড়িৎ চালক বল প্রয়োগ করলেই তড়িৎ পরিবহন শুরু হয়। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে সামান্য বিভব পার্থক্য বা তড়িৎ চালক বল প্রয়োগ করলে তড়িৎ পরিবহন নাও হতে পারেন। কারণ গ্রাফগুলো তোমরা যদি লক্ষ্য করো, তো এদিকে যদি ভি আঁকি, আই আঁকি, আর এদিকটা যদি ভি আঁকি, তো এই যে ভোল্টেজ 0 তখন আইও 0, কিন্তু ভোল্টেজ একটু বাড়ালেই প্রবাহ মাত্রা বাড়ে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে ভি এদিকে যদি আঁকি, আই এদিকে আঁকি,
তো এটা এরকম হচ্ছে। তো এখানে একটা কাট অফ ভোল্টেজ থাকছে, মানে জিরো ভোল্টেজ নয়, জিরো ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ দিলেও কোনো তড়িৎ পরিবহন আমরা তড়িৎ পাই না। একটা নির্দিষ্ট ভোল্টেজের উপর তড়িৎ প্রবাহ শুরু হয়, এই নির্দিষ্ট ভোল্টেজটাকে কাট অফ ভোল্টেজ বলে। তাহলে আমরা আশা করি যে পদার্থগুলিকে শ্রেণীবিভাগ করলাম, তো পরিবাহী আর অর্ধপরিবাহী আর অন্তরকের পার্থক্যটা আমরা বুঝে গেলাম। অন্তরকের ক্ষেত্রে পটি ব্যবধান যোজ্যতা পটির পরিবহন পটির মধ্যে বিস্তর ব্যবধান, এই বিস্তর ব্যবধানের জন্য কখনোই যোজ্যতা পটি ইলেকট্রনগুলোকে পরিবহন পটিতে উন্নীত করা যায় না, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা উন্নীত করা যায় এবং পরিবহন ক্ষমতা বাড়ে। আর পরিবাহীর ক্ষেত্রে এরা তো সমাপতিত থাকে, এখানে প্রশ্নই ওঠে না, কারণ এখানে বিভব পার্থক্য দিলেই তড়িৎ পরিবহন শুরু হয়। এখন অর্ধপরিবাহীগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। অর্ধপরিবাহী এক নম্বর হচ্ছে সহজাত, সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয় ইংরেজিতে, ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর দু নম্বর হচ্ছে অবিশুদ্ধ অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক, এটা এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর অবিশুদ্ধ অর্ধ। দেখো সহজাত অর্ধপরিবাহী যেমন হচ্ছে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, এরা হচ্ছে সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। তবে বিশুদ্ধ সিলিকন বা বিশুদ্ধ জার্মেনিয়াম এদের পরিবহন ক্ষমতা এত কম যে প্র্যাকটিক্যালি এদের আমরা কোনো কাজে লাগাতে পারি না, পরিবহন ক্ষমতা খুব কম। কিন্তু অবিশুদ্ধ অর্ধপরিবাহী মানে সহজাত অর্ধপরিবাহীর সাথে কিছু ভেজাল মিশিয়ে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করা হয়, তখন এদের পরিবহন ক্ষমতা একটা কাঙ্ক্ষিত মানে পৌঁছায় এবং এদের ব্যবহারিক কাজে লাগানো যায়। এই যে ভেজাল মেশানোর প্রক্রিয়াটাকে ইংরেজিতে ডোপিং বলে, ডোপিং। আর যে পদার্থটাকে মেশানো হয় তাকে ডোপ্যান্ট বলে, ডোপ্যান্ট। যেমন সিলিকনের সাথে যদি বোরন বা অ্যালুমিনিয়াম মেশানো হয় তখন ডোপ্যান্ট হলো বোরন বা অ্যালুমিনিয়াম বা ফসফরাস। আর এই প্রসেসটাকে ডোপিং বলে। তাহলে ডোপিং হচ্ছে এমন একটা প্রসেস যাতে সহজাত বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সুনিয়ন্ত্রিত মাত্রায় ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল মেশানো হয় এবং পরিবহন ক্ষমতা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়, তখন এই প্রসেসটাকে ডোপিং বলা হয়। ডোপিং কিন্তু ইচ্ছামতো মেশানো যায় না, সুনিয়ন্ত্রিত উপায়ে নির্দিষ্ট মাত্রায় এটা মেশানো হয়, ডোপিং। আর ডোপিং করে আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাই। এই অবিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো আবার দুই রকমের হয়। তো আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই রকমের হয়। এক নম্বর হচ্ছে এন টাইপ, এন টাইপ অর্ধপরিবাহী। দুই নম্বর হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী আর পি টাইপ অর্ধপরিবাহী।
এই এন টাইপ অর্ধপরিবাহীটা নিয়ে আলোচনা করছি। এন টাইপ অর্ধপরিবাহী হচ্ছে যে এখানে চার্জ ক্যারিয়ার যে আছে, দুই রকম চার্জ ক্যারিয়ার হবে, ইলেকট্রন আর হোল। তো এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে আর হোলের সংখ্যা কম। যার সংখ্যা বেশি হয় তাদের বলা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার বা সংখ্যাগুরু বাহক। এখানে সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন আর সংখ্যালঘু বাহক হচ্ছে হোল। সংখ্যালঘু বাহক মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আর পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার বা সংখ্যালঘু বাহক হচ্ছে ইলেকট্রন। এন কথাটার মানে হচ্ছে নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন, এই কারণে এন টাইপ। পি টাইপ মানে পজিটিভ, যদি সংখ্যাগুরু বাহক হচ্ছে হোল, হোল পজিটিভ হয়, ইলেকট্রনের অপোজিট চার্জ হয়। তো এন টাইপ কী করা হয়, কীভাবে এন টাইপ করা হয় এটা বুঝে যাওয়া আগে। দেখো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি সুনিয়ন্ত্রিত মাত্রায় পঞ্চযোজী মৌল মেশানো হয় তখন যে অর্ধপরিবাহী অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয় তাকে বলা হচ্ছে এন টাইপ প্লাস বা এন টাইপ অর্ধপরিবাহী। কীরকম দেখো, সিলিকন যদি বিশুদ্ধ অর্ধপরিবাহী হয়, সিলিকন চতুর্যোজী মৌল, এর যোজ্যতা 4। তো এর যোজ্যতা যদি 4 হতে এখানে একটা ইলেকট্রন বাইরে আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এর সাথে আমরা কি মেশাচ্ছি, ফসফরাস মেশাচ্ছি। যদি ফসফরাস মেশানো হয়, ফসফরাসের যোজ্যতা 5 অর্থাৎ পঞ্চযোজী মৌল মেশাচ্ছি আমি। তো এই যে ফসফরাস, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর বাড়তি একটা থাকছে। তো এটা যে হচ্ছে কোভ্যালেন্ট তৈরি করছে, সমযোজী বন্ধন। আবার এখানে ফসফরাস যদি থাকে তোর একটা, 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 এখানে বন্ধন তৈরি করছে, বন্ড হচ্ছে, আর একটা ইলেকট্রন বাড়তি হচ্ছে। এই বাড়তি ইলেকট্রনটাকে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে যদি ফসফরাস থাকে, আবার এরা তো বন্ড হলো, এটা বাড়তি থেকে গেল। এখানে যদি ফসফরাস হয়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা বন্ড করলো, কিন্তু একটা বাড়তি ইলেকট্রন থেকে গেল। দেখো, 4টা ফসফরাস একটা সিলিকনের সাথে মিলিত হলে তো 4টা বাড়তি ইলেকট্রন তৈরি হচ্ছে। আর এখানে হোল তৈরি হবে কেন? এখানে দেখো, উত্তেজিত মাত্রায়, উত্তেজিত হলে এই বন্ডগুলো ভেঙে যায়, বন্ডগুলো ভেঙে গিয়ে এই ইলেকট্রনগুলো বিচ্ছিন্ন হতে পারে। এই ইলেকট্রনটা বন্ড ছেড়ে দিতে পারে, বন্ড ছেড়ে দিলে সেখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, তখন একটা হোলের তৈরি হয়। এখানে হোলটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হবে। তো এই হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ইলেকট্রনগুলো বাড়তি হচ্ছে, এরকম যদি আমরা ধারণা করি যে এন টাইপ অর্ধপরিবাহী নেগেটিভ চার্জড, কিন্তু ভুল। এন টাইপ অর্ধপরিবাহী আসলে নিউট্রাল, নিস্তড়িত, ওটাতে কোনো এক্সেস চার্জ থাকে না, অতিরিক্ত কোনো আধান বা চার্জ থাকে না। তাহলে এই যে ইলেকট্রনগুলো বাড়তি থাকছে বলে মনে হবে যেন বাড়তি ইলেকট্রন আছে মানে চার্জড, ওটা আসলে ওটা চার্জ নয়, ওটা আনচার্জড এবং নিউট্রাল। ওর মোট আধান, পজিটিভ আর নেগেটিভ আধান যদি হিসাব করা যায়, 0 হবে। আর পি টাইপ কখন তৈরি হবে? পি টাইপ হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি ত্রিযোজী মৌল মেশানো যায় সুনিয়ন্ত্রিত মাত্রায়, তাহলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। দেখো, সিলিকন একটা নিলাম, চতুর্যোজী বলে 4টা ইলেকট্রন আঁকছি। আর একটা অ্যালুমিনিয়াম নিলাম, অ্যালুমিনিয়াম ত্রিযোজী। তো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এর সঙ্গে যে বন্ডিং করবে সে বন্ডিং ইলেকট্রন নেই, ফাঁকা। তো এখানে যে বন্ডিং হলো, তো এই যে এখানে ফাঁকা আছে বলে এটা হোল তৈরি হলো। তেমনি এখানে যদি একটা অ্যালুমিনিয়াম থাকতো, অ্যালুমিনিয়াম, এটা হোল, এটা হোল, এটা হোল। এখানে অ্যালুমিনিয়াম থাকলে তাই হোল হবে।
তো এটা তখন কি হচ্ছে যে এখানে হোলগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে বেশি বলে এখানে হোলের সংখ্যাধিক্য আছে। মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন। কেন ইলেকট্রন তৈরি হবে? কারণ এরা কোনো কারণে উত্তেজিত আকারে এগুলো ভেঙে যেতে পারে, ভেঙে যেতে একটা ইলেকট্রন ছুটে এসে এখানে ঢুকে যেতে পারে, ইলেকট্রন হোল নষ্ট হবে, একটা ইলেকট্রন তৈরি হবে, তখন ইলেকট্রন মুক্ত হতে পারে। তো আমাদের সামগ্রিকভাবে সেমিকন্ডাক্টর সম্বন্ধে পড়া হলে এখন সেমিকন্ডাক্টর ডিভাইস পড়ব আমরা। সেমিকন্ডাক্টর ডিভাইস পড়ার আগে আমরা পিএন জাংশন পড়ব। পিএন জাংশন মানে হচ্ছে পিএন সংযোগ, জাংশনকে আমরা বাংলায় সংযোগ বলতে পারি। দেখো একটা পি টাইপ ক্লাস যদি নেওয়া যায় আর একটা এন টাইপ ক্লাস মুখোমুখি যদি জোড়া লাগিয়ে দেওয়া যায় তাহলে পিএন জাংশন তৈরি হয়। পি টাইপ ক্লাস আর এন টাইপ ক্লাস স্যান্ডউইচ করে দিলাম, যদি করে দিই তাহলে পিএন জাংশন হচ্ছে এই যে এটা সংযোগ স্থল, ওই কারণে এটা পিএন সংযোগ বলা হয়। কিন্তু বাস্তবে এরকম স্যান্ডউইচ করা যায় না যে এটার সাথে এটা জোড়া লাগানো যায় না। কি করা হয়? একটা একক ক্লাস নেওয়া হয়, একটা একক ক্লাস নিয়ে তার অর্ধেকটা বিপরীত মাত্রায় ডোপিং করা হয়, যে মাত্রায় ডোপিং করা হয় পি টাইপ ডোপিং করা হয়, আর অর্ধেকটা এন টাইপ ডোপিং করে পিএন সংযোগ তৈরি করা হয়। তাহলে আসলে কিন্তু জোড়া লাগিয়ে করা হয় না, একটা একক ক্লাস নেওয়া হয়, সিঙ্গেল ক্রিস্টাল নিয়ে তার অর্ধেকটা পি টাইপ ডোপিং আর অপর অর্ধেকটা এন টাইপ ডোপিং করে পিএন জাংশন তৈরি করা হয়। এই পিএন জাংশন যখন তৈরি করা হয় কতগুলো ঘটনা এখানে ঘটে। কী কী ঘটে আমি বড় করে ছবিটা এঁকে দেখাচ্ছি। এটা পি আর এটা হচ্ছে এন। পি মানে একটা মেজরিটি ক্যারিয়ার হোল, মানে এখানে হোলের ডেনসিটি বেশি, আর এন মানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন ডেনসিটি বেশি। এই ডেনসিটি ডিফারেন্স থাকার জন্য এখানে হোলের ডেনসিটি বেশি, ইলেকট্রনের ডেনসিটি কম, আর এখানে ইলেকট্রনের ডেনসিটি বেশি, হোলের ডেনসিটি কম। এই ডেনসিটির ডিফারেন্সের জন্য কি হচ্ছে, এই ডিফিউশন হবে, ব্যাপন হবে। আমি এঁকে দেখাচ্ছি। আর আমি কি বলছি যে পি টাইপ ক্লাস মানে হচ্ছে কিন্তু নিউট্রাল, এখানে হোল বেশি আছে মানে এটা পজিটিভ এরকম ভাবার দরকার নাই। মানে এখানে দুরকম চার্জ আছে, মোবাইল চার্জ হচ্ছে হোল, আর ইমোবাইল মানে অচল আধান যেটা সেটা কিন্তু নেগেটিভ, সে যে কেউ হতে পারে। তো আমি হোলটাকে আঁকছি, হোল মানে পজিটিভ, আর তার সাথে নিউট্রাল হতে গেলে সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ চার্জ থাকবে, যে নেগেটিভ, এটা মোবাইল। আর এখানে কি আছে, এখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে একটা ইলেকট্রন যদি বেশি থাকে নিউট্রাল হতে গেলে যতটা ইলেকট্রন বেশি আছে ততটাই তো পজিটিভ চার্জ থাকতে হবে, তবেই তো নিউট্রাল হবে। তো এখানে ইলেকট্রন কম আছে আর এখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে বেশি ঘনত্বের ইলেকট্রনটা কম ঘনত্বের প্রবেশ করবে। যখনই ইলেকট্রনটা এখানে আসছে একটা হোলের সাথে কম্বাইন হচ্ছে, তাহলে ইলেকট্রন আর হোল কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে এদিকে এই প্লাসটা চলে যাচ্ছে, মাইনাসটা চলে যাচ্ছে, এদিকটা মাইনাস এদিকটা প্লাস চলে যাচ্ছে, এই করে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাহলে এই অঞ্চলে শুধু মাইনাস চার্জ থাকছে, এই অঞ্চলে প্লাস, অর্থাৎ সংযোগ স্থলের দুই পাশে পি অঞ্চলে নেগেটিভ আর এর অঞ্চলে পজিটিভ চার্জ তৈরি হয়, কিন্তু এরা ইমোবাইল চার্জ। এরকম তাহলে ডিফিউশন হতে তো গোটাই ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, হবে না, কারণ এরপরে ফার্দার ইলেকট্রনগুলো আরও আসতে চাইবে, কিন্তু এই ইলেকট্রনগুলোর আশাকে বন্ধ করে দেবে এই নেগেটিভ চার্জগুলো, ফলে ইলেকট্রনগুলো আর নেগেটিভ চার্জ অঞ্চলে ঢুকতে পারবে না। আর এদিককার হোলগুলো যদি এদিকে যায় তো যেতে পারবে না, কারণ এদিকে পজিটিভ চার্জ আছে, এদিকার হোলগুলো ওইদিকে যেতে পারবে না। ফলে একসময় সাম্য অবস্থা তৈরি হবে যে কিছুটা অঞ্চলে কোনো চলমান আয়ন বা মোবাইল চার্জ থাকবে না, সব অচল আধানগুলো পড়ে থাকবে। তাহলে এখানে এরকম অঞ্চলে কি হচ্ছে, কোনো মুক্ত বা চলমান আধান বাহক নেই, ফলে এই অঞ্চলটা যেন আধান বাহক নিঃশেষিত হয়েছে, ফলে এই অংশটাকে বলা হচ্ছে ডিপ্লেশন লেয়ার।
ডিপ্লেটেড হয়ে গেছে, ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। তাহলে এখানে একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হয়েছে, নিঃশেষ হয়ে গেছে। কি নিঃশেষ হয়েছে? চলমান আধান নিঃশেষ হয়ে গেছে। ফলে এখান থেকে আর কোনো কারণে এদিককার কোনো পজিটিভ আধান এদিকে আসতে পারবে না, কারণ এরা বাধা দেবে। আর এখানে মানে কি হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা তো এদিকে হবে, সরি হ্যাঁ, পজিটিভ টু নেগেটিভ, এদিকে তৈরি হয়েছে। মানে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে। এই পোটেনশিয়াল যে ডিফারেন্স আছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বলা হচ্ছে বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার ইংরেজিতে বলা হয়। পোটেনশিয়াল ব্যারিয়ার। এই পোটেনশিয়াল ব্যারিয়ারের জন্য ফার্দার এদিককার কোনো ইলেকট্রন এদিকে ঢুকতে পারবে না, আর এদিককার হোল ওই অঞ্চলে যেতে পারবে না। কিন্তু আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ওভারকাম করতে যাই, পোটেনশিয়াল ডিফারেন্সটা কী হবে তাহলে? এখানে ওভারকাম করাতে হবে কীরকম, আমি এঁকে দেখাচ্ছি। তো এখানে যেন একটা এমন একটা ব্যাটারি আছে এই জায়গায়, ব্যাটারি কি হচ্ছে, এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ। ফলে এখান দিয়ে কোনো আধান বাহক এই অঞ্চল থেকে এই অঞ্চলে যেতে পারছে না। তা আমরা যদি এখানে বাইরে থেকে একটা এরকম দিই, যেটাকে কি করছে, এটাকে ওভারকাম করছে ও, এর থেকে যদি এটা বেশি হয়, মানে আমরা যে অ্যাপ্লাইড দিচ্ছি ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি পোটেনশিয়াল ব্যারিয়ার থেকে বেশি হয়, তখন এই ডিপ্লেশন লেয়ারটা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে গেলে তখন এটা আবার পরিবহন করবে। পরিবহন করলে কি হবে? তড়িৎ পরিবহন তখন হবে এদিকে, এইভাবে তড়িৎ পরিবহন হবে। এই যে আমরা করছি, এই ব্যাটারি লাগাচ্ছি, এই ব্যাটারি লাগার প্রসেসটাকে বায়াসিং করা বলে, ইংরেজিতে বলে বায়াস করা, বাংলা বায়াস, ইংরেজিতে বায়াস, BIAS। এটাকে বায়াসিং প্রসেস বলছে। যদি এরকম ব্যাটারি থাকে তাহলে ফরওয়ার্ড বায়াস হয়। ফরওয়ার্ড বায়াসে কি হয়? ডিপ্লেশন রিজিন যে বা ডিপ্লেশন লেয়ার আছে তার বেধটা, থিকনেসটা কমে যায়, এবং কমতে কমতে যদি এই বায়াসিং ভোল্টেজ যদি বেশি হয় তাহলে ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, হারিয়ে যায়। আর যদি বিপরীত বায়াসে থাকে, পি এর সঙ্গে যদি ব্যাটারি পজিটিভ না থাকে, এন এর সঙ্গে ব্যাটারি যদি নেগেটিভ না থাকে, তখন ওটাকে রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস না বলে রিভার্স বায়াস বলা হয়। রিভার্স বায়াসে কি হয়? ডিপ্লেশন লেয়ারটা বেড়ে যায়, আর তড়িৎ পরিবহন হয় না। আমি দুটো এঁকে দেখাচ্ছি। এটা ফরওয়ার্ড বায়াস, মানে সম্মুখ বায়াসে আছে। আর যদি এরকম ব্যাটারি লাগানো থাকে, তাহলে বুঝতে হবে এটা রিভার্স বায়াসে আছে। রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। বিপরীত বায়াসে থাকলে কি হচ্ছে, এখানে তড়িৎ পরিবহন করে না, কিন্তু বায়াসের পরিমাণ বেশি হয়ে গেলে অন্য একটা ঘটনা ঘটে, ওটা ব্রেকডাউন হয়ে যায়। তখন অ্যাভালান্স ব্রেকডাউন হতে পারে, জেনার ব্রেকডাউন হতে পারে, ব্রেকডাউন ঘটে এবং একটা বিপরীত প্রবাহ তখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। স্বাভাবিকভাবে যখন পিএন জাংশনকে আমরা ব্যবহার করি, তখন ফরওয়ার্ড বায়াসে আমরা ব্যবহার করি। পিএন জাংশনের বর্তনী চিত্র, সার্কিট সিম্বল, বর্তনী চিত্র। এটা হচ্ছে পিএন জাংশনের বর্তনী চিত্র। ত্রিভুজের যে বেস, এই ট্রায়াঙ্গেল যে আছে এর বেস যেটা, সেটা হচ্ছে পি, আর এর শীর্ষে এটা যে আছে এটা এন। এটা হচ্ছে পিএন। পিএন ডায়োডও বলতে পারি আমরা, পিএন জাংশন না বলে পিএন ডায়োড
বলতে পারি। তো এই যে পিএন সংযোগ আছে এটা হচ্ছে এর সিম্বল। দেখো ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশনের আদর্শ যদি পিএন জাংশন হয়, পিএন ডায়োড হয়, তো ওর রোধ শূন্য হবে, আর রিভার্স বায়াসে ওর রোধ অসীম হবে, অর্থাৎ রিভার্স বায়াসে কোনো তড়িৎ পরিবহন হবে না, আর ফরওয়ার্ড বায়াসে তড়িৎ পরিবহন হবে মানে এর রোধ কোনো থাকবে না, আইডিয়াল যদি হয়, আদর্শ হয়। এমনি বাস্তবিক যেটা রোধ থাকতে পারে। তো এ হচ্ছে পিএন জাংশন। তো পিএন জাংশনের ব্যবহার কি আমরা করব প্র্যাকটিক্যালি? আমরা কি এই যে ইলেকট্রনিক যে যন্ত্রপাতি হয়েছে তার গোড়াপত্তন হয়েছে কিন্তু পিএন জাংশন নিয়ে। পিএন জাংশন আমরা রেকটিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি। রেকটিফায়ারের বাংলা হচ্ছে একমুখী কারক। রেকটিফায়ার বাংলা হচ্ছে একমুখী কারক। একমুখী কারক কি? একমুখী যে করে তাকে বাংলায় সাধারণ ভাষায় আমরা ভাল্ব বলি। বিভিন্ন জায়গায় ভাল্ব লাগানো থাকে, দেখব ভাল্ব যে কোনো প্রবাহকে একদিক হতে দেয়। সাইকেলের টায়ারে যে ভাল্ব আছে টিউবে, সে ভাল্ব শুধু বাতাসটাকে ভেতরে ঢুকতে দেবে, কিন্তু ভিতরে বাতাসটাকে বাইরে বেরোতে দেবে না, অর্থাৎ ওখানে প্রবাহটা একমুখী করতে দেয়। তেমনি হার্টে ভাল্ব আছে, এখানে ব্লাড সার্কুলেশন যদি হয় শুধু একমুখী প্রবাহ হয়, উল্টো দিকে ব্লাডটা ঢুকতে পারবে না। তো এটা ভাল্ব, তো এটা এক ধরনের ভাল্ব। তো এটাকে আমরা রেকটিফায়ার বা একমুখী কারক বলি, শুধু একদিকে প্রবাহ হতে দিবে, উল্টো দিকে কখনো প্রবাহ হতে দেবে না। আমাদের যে গৃহস্থালিতে আমরা যে কারেন্ট ব্যবহার করি, তড়িৎ প্রবাহ আমরা পাই, কারেন্ট ইলেকট্রিসিটি, এটা কিন্তু এসি কারেন্ট, যার বাংলা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এবং যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ। অল্টারনেটিং ভোল্টেজ মানে হচ্ছে এর অভিমুখটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সেকেন্ডে 100 বার করে চেঞ্জ হয়, পজিটিভ নেগেটিভ হয়। অর্থাৎ এরকম যদি তড়িৎ পরিবহন হয় এই এ আর বি এর মধ্যে, তো আমরা এসির ক্ষেত্রে কখনো এটাকে প্লাস আর এটাকে মাইনাস বলতে পারি না। এ থেকে বি এর দিকে যে তড়িৎ প্রবাহ হয়, তো এটা প্লাস এটা মাইনাস এরকম হয় না, পোলারিটি এদের থাকবে না, কারণ এটা রিভার্স হতে থাকে সবসময়। আমাদের যে বাড়িতে যে কারেন্ট আসে তার কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ, 50 হার্টজ, অর্থাৎ সেকেন্ডে 100 বার প্লাস মাইনাস হতে থাকে। 1 সেকেন্ডে যদি 100 বার হয়, এটা প্লাস, পরক্ষণে এটা মাইনাস, মাইনাসের পর এটা আবার প্লাস, তো এটা মাইনাস, মানে এদিকে তড়িৎ প্রবাহ গেলে তারপরে এদিকে হচ্ছে, প্রবাহ অভিমুখ উল্টে যাচ্ছে। কিন্তু আমরা বাস্তবিক ক্ষেত্রে এমন কিছু প্রবাহ পেতে চাই যে প্রবাহগুলোর অভিমুখ একই দিকে থাকে, অর্থাৎ অল্টারনেটিং না হয়, তখন এরকম কারেন্টকে আমরা ডিসি কারেন্ট বলি, ডিসি। তো এসি থেকে ডিসি করার যে যন্ত্র তার নাম হচ্ছে রেকটিফায়ার। কারণ এসি ভোল্টেজকে আমরা ডিসি ভোল্টেজ করতে পারি। যেমন আমরা মোবাইল চালাই বা আরও বিভিন্ন যন্ত্রপাতিগুলো চলে, কম্পিউটার চলে, তখন এসি থেকে আমাদের ডিসি করে নিতে হয়, নাহলে সেই যন্ত্রপাতিগুলো চলবে না। তখন ওখানে অবশ্যই রেকটিফিকেশন করে নিতে হবে কারেন্টটার, কারণ এসি থেকে ডিসি ভোল্টেজ বানাতে হবে আমাকে, আর এসি থেকে ডিসি ভোল্টেজ বানানোর যন্ত্রটার নাম হচ্ছে রেকটিফায়ার। তো আমরা এসির সাইন মানে গ্রাফটা দেখি, এসি ভোল্টেজ যে হয়, এসি ভোল্টেজটা হচ্ছে সিনুসয়েডাল সাইন কার্ভ, এরকম ভি টি যদি হয় এরকম হয়। এটা একটা পূর্ণ তরঙ্গ ভোল্টেজ আঁকলাম, এটা হাফ সাইকেল, এটা হাফ সাইকেল, এটা ফুল সাইকেল, এটা পূর্ণ তরঙ্গ। তো আমরা এই পিএন সংযোগকে কি করে ব্যবহার করে আমরা একমুখীকরণ করে দিতে পারি। দেখো এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের উপর যে উপরের দিকটা আছে সেটা পজিটিভ, আর নিচে যেটা আছে সেটা নেগেটিভ ভোল্টেজ। অর্থাৎ এখানে পজিটিভ হাফ সাইকেল যেমন আছে, একটা নেগেটিভ হাফ সাইকেল আছে, আর দুটো হাফ সাইকেল মিলে তৈরি হয়েছে একটা ফুল সাইকেল। তো এটাকে যদি আমরা অর্ধ তরঙ্গ একমুখীকরণ করছি, বাংলা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখী কারক। এর সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে দেখো।
এখানে একটা কথা বলে নিই, কোনো যন্ত্রে যা প্রয়োগ করা হয় এসি ভোল্টেজ, কোনো যন্ত্রে যেটা প্রয়োগ করি আমরা, যেটা দিই সেটাকে ইনপুট বলা হয়, আর যেটা পাই ফল সেটা হচ্ছে আউটপুট। তো ইনপুট আউটপুট, এখানে আরএল এটা লোড রেসিস্ট্যান্স, আরএল লোড রেসিস্ট্যান্স মানে যে যন্ত্রটা চালাতে চাচ্ছি সেটাই হচ্ছে তার একটা রেসিস্ট্যান্স থাকবে, সেই এটা লোড রেসিস্ট্যান্স। এটা মেবি বাল্ব হতে পারে, রেডিও হতে পারে, কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, যাই হোক না কেন এটা হতে পারে। এখানে তাহলে আউটপুট পাচ্ছি আমরা, আউটপুট পাচ্ছি, এসি ভোল্টেজ দিচ্ছি, এখানে আউটপুট আমরা পাবো। তো এই যে এখানে পিএন ডায়োডটা ব্যবহার করা হয়েছে, দেখো এসি ভোল্টেজ, তো যখন এটা পজিটিভ, কোনো একটা সময় তো এটা পজিটিভ হবে, এই প্রান্তটা নেগেটিভ। তো এটা যদি পজিটিভ হয় তাহলে পিটা পজিটিভ আর এনটা হচ্ছে নেগেটিভ, তো এটা ফরওয়ার্ড বায়াসে থাকছে তখন। আর এটা ফরওয়ার্ড বায়াসে থাকলে তখন এটা দিয়ে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ কারেন্টটা ফ্লো এরকম হবে, তখন একটা পালস পাবো আমরা। অর্থাৎ এই পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন একটা পালস পাবো, সেটা আমরা আউটপুটটা যদি আঁকি এরকম হবে, এরকম পাবো। তো এই পুরোটা যদি এখানে আঁকতাম ইনপুটটা, তো এরকম হতো। এবার যখন নেগেটিভ হাফ সাইকেল শুরু হবে, এখানে নেগেটিভ হাফের জন্য কি হবে, এটা নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে, তখন এটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে। আর রিভার্স বায়াসে থাকলে তড়িৎ পরিবহন হবে না। তড়িৎ পরিবহন না হলে এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা কোনো এখানে তড়িৎ প্রবাহ পাবো না, এটা কাট হয়ে যাবে। এবার পজিটিভ হাফ সাইকেলের জন্য আবার এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তাহলে পজিটিভ হাফ সাইকেলটা আবার আমরা পেয়ে যাব। তারপরে আবার নেগেটিভের জন্য পাবো না, আবার পজিটিভের জন্য পাবো। অর্থাৎ বাইরে যে আমি আউটপুট যে আমি ভোল্টেজটা পাচ্ছি সেটা কিন্তু একমুখী ভোল্টেজ, পজিটিভ সব, কিন্তু ডিসকন্টিনিউয়াস, মানে নেগেটিভ ভাবগুলো এখানে নেই। এই কারণে এটাকে অর্ধ তরঙ্গ একমুখীকরণ বলা হচ্ছে। তাহলে সিঙ্গেল ডায়োড ব্যবহার করে আমরা ইনপুট পূর্ণ তরঙ্গকে অর্ধ তরঙ্গ পাবো, একমুখী অর্ধ তরঙ্গ পাচ্ছি আমরা, সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস। তো এটা ভালো নয়, আমাকে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে হবে। পূর্ণ তরঙ্গ কী করে একমুখীকরণ করা যায় দেখো, সেটা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করতে গেলে দুটো ডায়োড লাগবে আমাদের, এরকম। এটা D1 ডায়োড, আর একটা ডায়োড লাগবে এটা D2। এই ডায়োডটা যখন পরিবহন করবে তখন এটা আরএল, এই ডায়োডটা যদি পরিবহন করে তো পরিবহনটা এভাবে হবে।
আর এই ডায়োডটা যখন পরিবহন করবে এরকম করে পরিবহন হবে। দেখো এটা হচ্ছে এসি ইনপুট ভোল্টেজ, এসি ইনপুট, আর এখানে আমরা নিচ্ছি আউটপুট, আর এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা কোর। ট্রান্সফরমার আমরা কেন ব্যবহার করি সেটা তোমরা জানো। ট্রান্সফরমারের সাহায্যে আমরা হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করে দিতে পারি, কারণ এখানে যদি এসি যদি আমরা নিই তো হাই ভোল্টেজ থাকবে, এটাকে ট্রান্সফরমার দিয়ে ইচ্ছা মতো আমরা ডিজায়ার্ড লো ভোল্টেজ পেয়ে যাচ্ছি। তো লো ভোল্টেজটা আমরা দিচ্ছি। এই লো ভোল্টেজ যখন থাকবে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি ইনপুটটা আঁকছি, দুটো সাইকেল আঁকলাম আমরা। তো এই পজিটিভ হাফ সাইকেলের জন্য D1টা ফরওয়ার্ড বায়াস থাকে আর এটা নেগেটিভ বায়াস থাকবে, ফলে এটা কিন্তু রিভার্স বায়াসে থাকবে, ফলে এটা পরিবহন করবে না, D1 পরিবহন করবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য যে D1 পরিবহন করে তখন এদিক দিয়ে একটা প্রবাহ পাবো একমুখী, ফলে আমরা এটা ইনপুট কার্ভ আর আউটপুটটা আমি আঁকছি, এই যে এটা আউটপুট আমরা পেয়ে গেলাম। কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা কি হয়ে যাবে, এটা পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে। তখন উপরেরটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে, নিচেরটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন এটা দিয়ে আবার তড়িৎ পরিবহন হবে, এইভাবে হবে। তখন নিচেরটার জন্য কিন্তু একই দিকে যেহেতু প্রবাহটা পাচ্ছি, ফলে এই ভোল্টেজটা আমরা এইভাবে আঁকতে পারি। তারপরে সেম ঘটনা ঘটতে থাকবে, অর্থাৎ সব ভোল্টেজগুলো নেগেটিভ নাই, সব পজিটিভ ভোল্টেজ হয়ে গেছে, অর্থাৎ সমস্ত প্রবাহ একমুখীকরণ হয়ে গেছে। অর্থাৎ এটা পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে আমরা ডায়োডকে ব্যবহার করতে পারি। তো এরপরে আমরা আসছি যে ফরওয়ার্ড বায়াস যে হয়, ফরওয়ার্ড বায়াসে ওদের গ্রাফটা কেমন হয় পিএন সংযোগের। ফরওয়ার্ড বায়াসে পিএন সংযোগের গ্রাফটা এরকম হবে, ভিআই গ্রাফ, এদিকটা ভি এদিকটা আই। আমরা যদি একটা পিএন ডায়োডকে নিয়ে একে ফরওয়ার্ড বায়াস দিই, এখানে ভোল্টেজটা আমরা যদি মাপতে পারি কত ভোল্টেজ প্রয়োগ করছি, আর এখানে কারেন্ট যদি মিলিমিটার দিয়ে মাপি, দেখতে পাবো যখন 0 ভোল্টেজ তখন কোনো কারেন্ট নেই, কিন্তু ভোল্টেজ যদি আস্তে আস্তে বাড়ায় তো কোনো কারেন্ট পাওয়া যায় না। তারপর যখন ভোল্টেজ বাড়ানো যায় তখন আস্তে আস্তে কারেন্ট বেশি বাড়তে থাকে, অর্থাৎ গ্রাফের নেচারটা এরকম হবে। আর এই গ্রাফ থেকে বোঝা যাচ্ছে ভিআই প্রপোর্শনাল নয়। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের বৈশিষ্ট্য লেখো, ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লেখো আমরা পাচ্ছি ফরওয়ার্ড বায়াসের। তো ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী, এরপরে আমরা ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। সময় সংক্ষিপ্ত, সবাই ভালো করে পড়াশোনা করো। সিলেবাস কিছু কাটছাট হয়েছে, তোমরা হয়তো জানো যে যেগুলো সিলেবাস বর্তমান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা সংসদ দিয়েছে সেই সিলেবাসটা আমরা পড়াচ্ছি। এখানে মডার্ন ফিজিক্সের সেমিকন্ডাক্টর ডিভাইস এবং ডিজিটাল সার্কিট আছে, সেটাই আমি শেষ করব পড়ি। এরপরে ডিজিটাল সার্কিট এবং ট্রানজিস্টর পড়াবো।